মুখের সব রুচি যেন উধাও হয়ে গেছে। যদি মধুও খাই সেটিও তিতা লাগছিল। এর মধ্যে আবার হামিদের সাথেও কিছু অস্বাভাবিক ঘটনা ঘটতে শুরু করে। আমার সাথে তো হচ্ছেই, সাথে হামিদও এর ভুক্তভোগী হয়ে যাচ্ছে। আমি দিশেহারা হয়ে অনেক ভাবলাম, আমার জন্য অনেকের ক্ষতি হলো। হামিদের শরীরও দিন দিন খারাপের দিকে যাচ্ছে, কিন্তু আমার সাথে যা হচ্ছে তার কমতি নেই। একটা জিনিস আমি খেয়াল করি, যখন আমি অজু অবস্থায় থাকি অর্থাৎ পবিত্র থাকি তখন আমার অনেকটাই ভালো লাগা কাজ করে। আর যখন আমি নাপাক থাকি অর্থাৎ ওয়াশরুম বা কোনোভাবে অজু থাকে না তখন আমার খারাপ লাগাটা বেড়ে যায় দ্বিগুণ। যেমন গত রাতের কথাই বলি, হামিদ সহ দোকান বন্ধ করে বাসায় আসলাম রাত 8টায়। বাসায় এসে আমি অজু সারিয়ে এসার নামাজ আদায় করি। হামিদও অজু করে নামাজ আদায় করে। নামাজ শেষে খাবার খাই। এরপর রুমমেটদের সাথে আড্ডা হয় কিছুক্ষণ। যেহেতু আমার শরীরের অবস্থা ভালো না তাই সিগারেট আমি ছেড়ে দিয়েছি বললেই চলে। তবে রাতে রুমমেটদের সাথে আড্ডা দিলে আড্ডার মাঝে দু একটা খাওয়া চলে। এইভাবে আমি একটা সিগারেট ধরাই, এতে আমার অজু ভেঙে যায়। আড্ডার মাঝে আমি দেখতে পাই বারান্দায় আমার মৃত ভাই দাঁড়িয়ে আছে। জানলা দিয়ে এসে আমার দিকে তাকিয়ে আছে। ভুল ভেবে আমার মাথাটা ঝাড়া মেরে আবার তাকাই, দেখতে পাই জানলায় কিছুই নেই। অবশ্যই এটি ভুল দেখেছি, নয়তো আমি আবারও দেখতাম। আড্ডার ফাঁকে রুমমেট জুয়েল ভাই উঠে দাঁড়াই। উনি চলে যায় ওয়াশরুমের দিকে। আমি বাকিদের সাথে আড্ডায় মেতেছিলাম। খানিকটা বাদে জুয়েল এক চিৎকার দিয়ে ওঠে। আমি সাথে সাথে বসা থেকে উঠে সেদিকে দৌড় লাগাই। আমার সাথে সাথে বাকিরাও দৌড়ে আসে। আমি ওয়াশরুমের সামনে এসে দেখি দরজা খোলা। ভিতরে প্রবেশ করতেই যাব তখন হামিদ সহ সবাই আমাকে জড়িয়ে ধরে বলে, রাফি থাম, কই যাচ্ছিস সেইভাবে? সবার কথা শুনে আমি পেছনে ঘুরে তাকাই। দেখতে পাই জুয়েল সহ বাকিরা আমাকে ধরে টানাটানি করছে। অবাক হয়ে আমি ওদের বলি, জুয়েল তুই এখানে? চিৎকার দিয়েছে কে তাহলে? আমার কথা শুনে হামিদ সবটা বুঝে নাই। আমাকে নিয়ে চলে যায় রুমে। আমি আমার দৌড় দেওয়ার কারণ বলার পর হামিদ আমাকে বলে, জুয়েল তো আমাদের সাথেই ছিল, তুই নিজেই আচমকা দৌড় দিলি। আমরা তোর পিছুই নিয়েছি, কারো চিৎকার শুনে দৌড়াইনি। এতটুকু শুনে আমার কাছে স্পষ্ট হয় বারান্দায় আমার মৃত ভাইকে দেখাটাও ভুল ছিল না। শয়তানটা আমাকে ভিন্নভাবে ভয় দেখিয়েই যাচ্ছে। এর কারণ একটাই, তাকে আরেকটা জীবন দেওয়া। এতে আমারও ক্ষতি, যার জীবন দিব তারও ক্ষতি। কিন্তু তখনও বুঝিনি অজু ভাঙলেই সে আসবে। তাহাজ্জুদের কিছুক্ষণ আগে আমার সারা শরীর দিয়ে ঘাম বের হতে শুরু করে। আমি ঘুম থেকে জেগে যাই। শরীরের অবস্থা দেখে বুঝি গায়ে জ্বর আসবে। ভাবলাম হামিদকে ডাকবো, আবার মাথায় এলো ওর কাজের কথা। সকালে উঠেই তো কাজে যাবে, এখন আর ওর ঘুম ভাঙাবো না। ফোন নিয়ে সময় দেখতে যেয়ে বুঝলাম তাহাজ্জুদের সময় হয়ে গেছে। আমি বিছানা থেকে উঠে ওয়াশরুমের দিকে যাই। শরীরে অনেক বেশি জ্বর, মনে হচ্ছিল মাথা ঘুরিয়ে পড়ে যাব। তবুও বহু কষ্টে ওয়াশরুমে গিয়ে অজুটা সারাই। বিশ্বাস করেন সুমন ভাই, অজু করার নিয়াত করতেই আমার গা হালকা হতে থাকে। ধীরে ধীরে যখন আমি অজু সেরে ফেলি তখন আমার গা পুরো হালকা হয়ে যায়। কিছুক্ষণ আগের জ্বর জ্বর ভাবটা আর অনুভব হচ্ছে না। তখন আমি কিছুটা আঁচ করি। অজু থাকাকালীন আসলে কি আমি হালকা থাকি? কিছু না ভেবে তাহাজ্জুদের নামাজ পড়ি। এরপর একটু জিকির করতে করতে ফজরের আজান হয়ে যায়। তখন আমার একটু পেটে চাপ দেয়। ভাবলাম ওয়াশরুম সেরে আবার অজু করব। যে ভাবা সেই কাজ। আমি ওয়াশরুম সেরে যখন নাপাক হই তখন ওয়াশরুমের দরজায় কেউ সজোরে লাথি দেয়। লাথি দিয়েছে এই জন্য বললাম কারণ দরজাটা পুরো কেঁপে উঠেছে। আমি ভয় পেয়ে দরজার দিকেই তাকিয়ে থাকি। কিছু সময় বাদে আবারও দরজায় লাথি দেওয়ার শব্দ। আমি ওয়াশরুমের ভিতরে ভয়ে কাঠ হয়ে যাই। এদিকে দরজা যেন ভেঙেই ফেলবে অবস্থা। তাড়াতাড়ি ওয়াশ করে অজু করার জন্য আমি তাড়াহুড়া করছিলাম। সেই মুহূর্তে ওয়াশরুমে থাকা বালতিটা নিজে থেকে কাঁচড়ে পড়ে যায়। আমি সেসবের তোয়াক্কা না করে দ্রুত অজু সেরে ফেলি। এরপর আবার সব শান্ত। কি ভাবছেন এতেই শেষ? মানে শুধু আজকেই এমন হয়েছে? না না, আমার সাথে প্রতিদিনই এমন অতিপ্রাকৃতিক ঘটনা ঘটে। তবে অজু করে পবিত্র থাকলে এমন হয় না, আবার নাপাক থাকলে এমন হয়। এটি আমি সেই দিন রাতেই উপলব্ধি করেছিলাম। এরপর থেকে আমি যথেষ্ট পবিত্র থাকার চেষ্টা করি। তবে ভালোবাসার মানুষেরা, আপনারা কিছু করুন বা না করুন অন্তত সবসময় পবিত্র থাকার চেষ্টা করবেন। হামিদ আমাকে কিছুদিন পর জানাই এই সবটা আমার ফ্যামিলিকে বলা উচিত। এখন যদি আমার ফ্যামিলি জানে আমার জন্যই আমার ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে তবে রিয়াক্ট করবে ভিন্ন। তাই কিছুটা সাজিয়ে বলার চিন্তা করলাম, অর্থাৎ কেউ আমাকে কালো জাদু করেছে, যার ফলে আমার অবস্থা এতটা খারাপ হয়েছে। এসব চলাকালীন অন্য রুমের আরিফ ভাই আসে। তিনি এসে জানাই কিছু সমস্যার কারণে তার বোনের বিয়ে পিছানো হয়েছিল আর 2 দিন পর তার গায়ে হলুদ। 3 দিনের দিন বিয়ে। আরিফ ভাই চাই আমরা সবাই ওনার বোনের বিয়েতে যাই। হামিদ ভাই পুরোটা শুনে জানাই আমারও শরীর খারাপ। এদিকে রাফিটা তো দেখলাই, বাদ দাও আমাদের, তোমরা সবাই যাও, আমরা না হয় পরে এক সময় যাব। হামিদের কথা শুনে আরিফ ভাই বেশ নারাজ হয়। অন্যদিকে আমাদের না যাওয়ার কথা শুনে অন্যরাও মত ফিরিয়ে নিচ্ছে। সবটা দেখে হামিদ রাজি হয় যাবার জন্য। আমাকেও একা ছাড়বে না, তাই আমিও তাদের সাথে যাবো বলে দিয়েছি। এরই মধ্যে আবার হামিদ ভিন্ন প্ল্যান করে। আরিফ ভাইয়ের বোনের বিয়ে শেষে সোজা আমরা গ্রামের বাড়ি যাব আমার ফ্যামিলির সাথে এই বিষয়ে আলাপ করার জন্য। আমি হামিদের উপর ভরসা করে কোনো মতামত জানাইনি। সেদিন রাতেই আমরা সবাই আরিফ ভাইদের বাড়িতে রওনা করি। ওনার বাড়ি খুলনার কোনো একটি গ্রামে, নাম প্রকাশে অনিচ্ছুক। আমরা গিয়েছিলাম গায়ে হলুদের আগের দিন। আরিফ ভাইদের বাড়ি বেশ বড়সড়, দেখে বোঝা যাচ্ছে টাকা পয়সার অভাব নেই। পরিবার এত রিচ, অথচ ঢাকায় তিনি এত কষ্ট করে চলে। ব্যাপারটা শুরুতে রহস্য মনে হলেও পরে ক্লিয়ার হই। আরিফ ভাই তার বাবার সাথে গত 4 বছর কথা বলে না। বাবার টাকা দিয়ে চলবে না বলেই ঢাকায় চলে যায়। নিজের ইনকামে চলে। আমাদের যে 20,000 টাকা দিয়েছিল ওইটা হামিদ ফেরত দিয়েছে।
সেই টাকা সহ আরো কিছু টাকা যোগ করে তিনি গ্রামের বাড়ি এসেছেন। আমাদের একটা থাকার স্থান দেয়। বিয়েতে ওনার অনেক ব্যস্ততা। প্রথম দিন আশেপাশে হইচই ছিল, আমারও তেমন কোনো ক্ষতি হয়নি, কিন্তু গায়ে হলুদের সমস্যা হয় আমার। ডিজে বক্স চলছিল, আমি চেয়ারে বসা ছিলাম। আচমকা আমার খারাপ লাগা কাজ করতে থাকে, আমার প্রচন্ড মাথা ঘোরাচ্ছিল, পড়ে যাবো যাবো ভাব। তখনই আমি বমি করতে শুরু করি, আমার প্রচুর রক্তাক্ত বমি হয়। আমার জন্য ওনাদের অনুষ্ঠানের মজাটাও মাটি হয়ে যায়। আমার ওই অবস্থার পর আরিফ ভাইয়ের বাবা এসে সাউন্ড বক্স অফ করে দেয়। উনি সেই শব্দকেই দিচ্ছিলেন, কিন্তু ওনারা কি জানতো আমি অন্য কারণে অসুস্থ হয়েছি। গায়ে হলুদের রাতটা আমার ওইভাবেই কাটে। বমির পর আমাকে খাটে এনে শোয়াই, আমি ঘুমিয়ে গিয়েছিলাম। পরের দিন সকালবেলা ঘটে আর এক ঘটনা। আমি শোয়া থেকে কোনোভাবেই উঠতে পারছিলাম না, অনেক নড়াচড়া করে যাচ্ছিলাম, কিন্তু বিছানা থেকে উঠার শক্তি আমার নেই। কিছুক্ষণ নিজের সাথে যুদ্ধ করার পর দেখি আমার রুম থেকে কিছু একটা জানালা দিয়ে বেরিয়ে গেল। আমি তা স্পষ্ট দেখিনি, তবে মনে হলো একটা কালো ধোঁয়া বেরিয়েছে। ওদিকটা তাকানোর মধ্যেই হামিদ এসে দরজা খোলে। হামিদের সাথে বাকিরাও আসে। আমি রুমে এসে হাসতে হাসতে বলে, কিরে উঠে গেছিস, চল নাস্তা করবি। ওদের দেখে বোঝা যাচ্ছে এতক্ষণ বাহিরে মজা করছিল হয়তো। আরিফ ভাই সহ সবাই এসে রুমে সিগারেট ধরাই। হামিদ আমার হাতেও একটা দেয়। আমি খাবো না বলে ওঠার চেষ্টা করি, কিন্তু এইবার আমার কষ্ট হয়নি, খুব সহজেই উঠতে পারি। বালিশটা পিঠের নিচে নিতেই যাব, তখন দেখতে পাই বইটি, অর্থাৎ বইটা এতক্ষণ আমার বালিশের নিচেই ছিল, অথচ আমরা এটিকে ঢাকায় ফেলে এসেছিলাম। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুবই ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আপনারা দেখছিলেন সম্পূর্ণ সত্য ঘটনা অবলম্বনে তৈরি কালো জাদুর অভিশপ্ত বই গল্পের 16 নম্বর পর্ব। তো পর্বটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানান, এবং গল্পটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং পরবর্তী পর্ব পেতে হলে অবশ্যই বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করতে হবে।